স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা নিয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানির জন্য 8ই মে দিন ঠিক করেছে আপিল বিভাগ। রবিবার জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মোহাম্মদ শিশির মনির। এর আগে 11ই ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানি মুলতবি করে। দেশে ভোটার সংখ্যা 12,37,32,274 জন। এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে প্রতিপাদ্যে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করে কথা জানান তিনি। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতির কথাও জানান সিইসি। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন প্রাঙ্গণে বেলুন পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এরপর শুরু হয় বর্ণাঢ্য র্যালিটি নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে শুরু হয়ে পর্যটন অফিস পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। র্যালির শুরুতে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। 12,37,274 আজকের দিনে ভোটার সংখ্যা, তার মধ্যে পুরুষ হচ্ছে 6,33,61,615 আর মহিলা ভোটার হচ্ছে 6,03,69,665। এ সময় জাতিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। আমরা যে একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, সেখানে আপনাদের যে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটা, আমি বলি এটাকে একটা সেটার রিফ্লেকশন হিসাবে বিবেচনা করছি। 2018 সালের 1 মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দেয় সরকার। তবে 2019 সাল থেকে ভোটার দিবসের তারিখ পরিবর্তন করে 2 মার্চ করা হয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্য রেখার কাছে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি বাধা দিলে বন্ধ হয়ে যায় সেই কাজ। শনিবার বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। এ সময় প্রতিশ্রুতি ভঙ্গ করে সীমান্তে ফের স্থাপনা নির্মাণের বিষয়ে কড়া প্রতিবাদ জানায় বিজিবি ও সীমান্তবাসীরা জানায়, দহগ্রামের কলোনিপাড়া সীমান্তে শুক্রবার দিবাগত গভীর রাতে বিএসএফ শূন্যরেখার 3 থেকে 5 গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শনিবার সকাল পর্যন্ত প্রায় 500 গজ এলাকায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে ভারতীয়রা। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে কাজ বন্ধ রাখা হয়। গত 10 জানুয়ারি দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও পরে সেখানে কাঁচের খালি বোতল ঝোলানো নিয়ে সেখানে চরম উত্তেজনা শুরু হয়। এই সময় পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্তে আপাতত স্থাপনা নির্মাণ না করার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। ভালো নেই দেশের বেশিরভাগ মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। বছরের পর বছর যায়, বাড়ে না বেতন। খোদ রাজধানীতে 8 থেকে 12,000 টাকা বেতন বেশিরভাগ ইমামের। মুয়াজ্জিনদের বেতন আরও কম। আর গ্রামগঞ্জের কথা তো বলাই বাহুল্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম ইমাম মুয়াজ্জিনরা। মোহাইমিনুল খান অপুর প্রতিবেদন। আব্দুস সালাম রাজধানীর তেজগাঁও দক্ষিণ কুনিপাড়া আলেক জামে মসজিদের মুয়াজ্জিম হিসেবে কাজ করছেন 5 বছর ধরে। ফজর থেকে এশা 16 ঘন্টার বেশি সময় কাটে তার এই মসজিদে। মুয়াজ্জিন আব্দুস সালামের ছেলে মেয়ে সহ 5 সদস্যের পরিবার। 14 বছরে তার বেতন হয়েছে মাত্র 11,500 টাকা। 2010 থেকে মুয়াজ্জিনের দায়িত্ব আছি। তখন মসজিদে আমার বেতন ছিল 8,000 টাকা। ঢাকা আসার পরে 11,500 টাকা বেতন পাই। এরপরে আমার খানা দানা 11,000 ভিতরে। 24 ঘন্টা আমরা মেহনত করে আসতেছি, দিনে খেদমত করে আসতেছি। আমরা তো ইমাম মুয়াজ্জিন সকলেই অবহেলিত।
মুয়াজ্জিনের কাজ আজান দেয়া হলেও নিজ দায়িত্বে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। ঘড়ির কাঁটা মেনে দিতে হয় আজান। আব্দুস সালামের মতো হাফেজ মোহাম্মদ আবু সাইদেরও একই অবস্থা। 22 বছর ধরে একাজমতে আছি, পাশাপাশি আজানও দিই, পাশাপাশি ইমামতি করি, বাচ্চাদের পড়াই। বর্তমানে এই বেতনে আমাদের চলে না। মসজিদ কমিটি যতটুকু পারতেছেন ততটুকু আমাদের জন্য দাহ্য করছে না। ভোর ফজর নামাজ থেকে রাত ইশা পর্যন্ত নামাজ পড়ানো, এটা ইমামদের প্রতিদিনকার রুটিন। 2 ঈদেও নেই ছুটি। মসজিদের জন্য নিবেদিত হলেও তাদের মাসে যে বেতন দেওয়া হয় তা অন্য পেশার তুলনায় অতি নগণ্য। আলহামদুলিল্লাহ আমরা এই কাজে আছি। তো দীর্ঘদিন যাবৎ এই কাজে থাকার এবং এর পিছনে মেহনত করা, এটা যেমন আমার শুকরিয়ার বিষয়, পাশাপাশি আমাদের বেতন যেটা নির্ধারণ করা হয়েছে মাসিক, এটা দিয়ে আসলে এই পরিবার চালিয়ে নিজে চলা এটা অনেক কষ্টকর। এ তো শহরে থাকা ইমাম মুয়াজ্জিনদের গল্প। গ্রামে সামান্য বেতনে সংসার চালাতে হয় তাদের। স্বল্প টাকায় জীবন চললেও দাবি আদায়ে রাস্তায় নামেন না ইমাম মুয়াজ্জিনরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। মাদারীপুরে খোলা বাজারে বোতলে বিক্রি হচ্ছে ডিজেল, অকটেন ও পেট্রোল সহ জ্বালানি তেল ও এলপি গ্যাস সিলিন্ডার। গ্রাম থেকে শহর সবখানেই হাট বাজারের প্রতিটি মোড়ে এ তেল বিক্রি করছে কতিপয় ব্যবসায়ী। ফায়ার সার্ভিস বলছে, অবৈধ এসব বিক্রেতাদের আইনের আওতায় আনা না গেলে যে কোনো সময় ঘটতে পারে নাশকতা সহ বড় ধরনের দুর্ঘটনা। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। মাদারীপুরের শিবচরের শেখপুর বাজারে আব্দুল লতিফ মোল্লা সেন্টার। দোকানের সামনেই সারিবদ্ধ বোতলে পেট্রোল, ডিজেল ও অকটেন। নিয়মনীতি তোয়াক্কা না করেই যে কোনো ব্যক্তির কাছেই এই জ্বালানি তেল বিক্রি করছেন দোকানিরা। একই চিত্র জেলার 5টি উপজেলার অধিকাংশ এলাকায়। গ্রাম কিংবা শহরে হাটবাজারে সবখানেই এভাবে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। জেলার অধিকাংশ মুদি দোকানে নেই ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের অনুমতি। এখানে এসে অনেকে বিপদে পড়ে, সেই স্বার্থে আমরা এখানে বিক্রি করি। বিক্রি করার স্বার্থে আমার স্থানীয় চেয়ারম্যান সার্টিফিকেট, মানে যেটা ট্রেড লাইসেন্স থাকে, এইগুলো আছে। মানে লাইসেন্স ছাড়া সেটা মানে জানি না, লাইসেন্স কিভাবে করতে হয় সেটাও জানি না। কখনো সরকার থেকে এরকম কোনো আসে নাই প্রশাসনিকভাবে যে এইভাবে করতে হয়। প্রতারণা, নাশকতা, দুর্ঘটনার ঝুঁকি থাকায় খোলা বাজারে এসব দাহ্য পদার্থ বিক্রি বন্ধের দাবি জেলাবাসীর। যে খোলা বাজারে যেভাবে তৈল বিক্রি হচ্ছে, এটা নির্ধারিত একটা স্থানে যদি বিক্রি হয় তা মানুষের জানবো যে এখানে বিক্রি হয় যাবে। এটাতে একটা নীতিমালা করা উচিত, যাদের লাইসেন্সধারী ছাড়া এই গ্যাস এবং পেট্রোল কেউ বিক্রি করতে পারবে না। ফায়ার সার্ভিসেরও আশঙ্কা নাশকতা সহ বড় দুর্ঘটনার। শিগগিরই ব্যবস্থা গ্রহণের আশ্বাস এসেছে জেলা প্রশাসকের কাছ থেকে। খুচরা জ্বালানি তেল বিক্রি করার ফলে অসতর্কতার কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে। তাছাড়া স্যাবোটেজ ঘটানোর জন্য নাশকতাকারীদের কাছে খুব সহজলভ্য হয়, সেজন্য খুচরা জ্বালানি তেল বিক্রয় পরিহার করতে হবে। এখানে আপনার বাইরে বোতলজাত বিক্রি করার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে আমরা তো পেট্রোল পাম্পগুলোতে সাধারণত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি, আর হাটবাজারে যদি এরকম বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। জেলার 5টি উপজেলায় বৈধ 17টি পাম্পের মধ্যে 12টি পাম্পের এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের 28 জনের মধ্যে 18 জন ডিলারের ফায়ার সার্ভিসের অনুমতি আছে। আর অবৈধভাবে খুচরা বাজারে তেল ও এলপিজি গ্যাস বিক্রির দোকানের সংখ্যা কয়েকশো। ডিবিসি নিউজ ডেস্ক। প্রকৃতিতে বসন্তের আগমনের সাথে সাথে আমের মুকুলের মৌ ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছিল সাতক্ষীরা। গাছে গাছে আমের মুকুলের দোল খাওয়া দেখা গেলেও অসময়ের বৃষ্টিতে হতাশ চাষিরা। একদিনের বৃষ্টিতেই ঝরে গেছে আমের মুকুল। এদিকে চাষিদের ক্ষতির হাত থেকে বাঁচাতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। গেল বছর সাতক্ষীরার অধিকাংশ বাগানে আশানুরূপ আমের মুকুলের দেখা মেলেনি, তবে এবার দ্বিগুণ মুকুল আশায় হাসি ফুটেছিল চাষিদের মুখে। কিন্তু অসময়ের বৃষ্টিতে চাষিদের সেই হাসি পরিণত হয়েছে বিষাদে। মাত্র একদিনের বৃষ্টিতেই ঝরে গেছে অধিকাংশ গাছের মুকুল, সেই সাথে বেড়েছে পোকার আক্রমণ। খরচ উঠবে কিনা তা নিয়েই চিন্তায় বাগান মালিকরা। তবে ভালো দাম পেলে এবং বাইরে রপ্তানি চালু থাকলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা চাষিদের। বৃষ্টি হয়েছে, হওয়ার পরে এই হাবর পোকায় পুরো বইল কালো করে আলাইছে। দেখেন একটা বইল নাই, আমাদের লক্ষ লক্ষ টাকার বাগান কিনা
এই আমাদের লস হয়ে যাচ্ছে। গাছে মুকুল প্রচণ্ড পরিমাণে আইছিল, কিন্তু ওই বৃষ্টি হওয়ার কারণে মুকুলগুলো ঝরে গেছে, এই জন্য ফলন এবার কম। বৃষ্টির কারণে আমাদের সমস্ত গাছে হাঁপার পোকা লেগে আমের বইলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আশা করি আমার বাগানে ফল ভালো, 10-12 লাখ 14 লাখ বেচাকেনা হলে হতেই পারে। চাষিদের নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। কৃষকদের জন্য সুযোগ বৃদ্ধি করা যায় এবং এই আমের উৎপাদন কীভাবে বৃদ্ধি পায় এবং সারা বিশ্বের মানুষ সাতক্ষীরা আম যেন খেতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবছর জেলায় আমের চাষ হয়েছে 4118 হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 50 থেকে 60,000 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। এখনো পোড়া ক্ষত না শুকালেও সাজেকে যাচ্ছেন পর্যটকরা। পোড়া চিহ্ন দেখে মন কাঁদলেও সাজেকের প্রকৃতি দেখে মুগ্ধ হচ্ছেন তারা। এতে ব্যবসায়িকভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন পর্যটন খাতের সাথে জড়িতরা। মেঘ পাহাড়ে লুকোচুরি দেখতে ভ্রমণ পিপাসুদের পছন্দের প্রথম দিকেই থাকে মেঘের রাজ্য সাজেক। কয়েকদিন আগে ভয়াবহ আগুনে পুড়ে যায় এই পর্যটন কেন্দ্রের কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ সহ প্রায় শতাধিক স্থাপনা। আগুন লাগার পর সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করে জেলা প্রশাসন। এতে পর্যটক শূন্য হয়ে পড়ে সাজেক। এই ভ্রমণ কেন্দ্রের প্রায় 4 ভাগের 3 ভাগ অক্ষত থাকলেও আর্থিক ক্ষতির মুখে পড়েন সবাই। পর্যটক না আসায় লোকসানের শঙ্কা দেখা দেয় ব্যবসায়ীদের মধ্যে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সাজেকে বাড়ছে পর্যটক সমাগম। ভ্রমণ পিপাসুরা পোড়া স্থাপনা দেখে মন খারাপ করলেও প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে অনুভব করছে প্রশান্তি। সাজেকে আসলে মূলত আসা হয় আসলে মেঘকে প্রশাসন যখন আমরা দেওয়া হয়েছে যে এটা খুলে দেওয়া হয়েছে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এখন আসলাম, দেখলাম মোটামুটি খুব একটা ইফেক্ট পড়ে নাই, কারণ এখানে দর্শনার্থী অনেক আছে। আগুন লাগার পর আবারও পর্যটক আসতে শুরু করায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা। পর্যটকদের জন্য সব প্রস্তুতির কথা জানান তারা। তাৎক্ষণিকভাবে যে পর্যটকের যে শূন্যতা হওয়ার কথা বা একটা ব্যাপারটা উঠেছে, সেই জিনিসটা দূর হয়ে গেছে। অলরেডি ভালো সংখ্যক পর্যটক বা আমরা অলরেডি সাজেকে লক্ষ্য করছি। অগ্নিকাণ্ডের ফলে, নিরুৎসাহিতের ফলে এগুলি তো অবশ্যই, এখানে শুধু আমার ক্ষেত্রে না, অনেক দেশের ক্ষেত্রে এগুলি একেবারে টুরিস্টরা কমে গেছে, কারণ তাদেরকে অনেক আগে থেকে এগুলি বাতিল করতে হয়েছে। প্রতি বছর লাখো পর্যটকের সমাগম ঘটে সাজেকে। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে খুব একটা সমাদৃত না হলেও যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা পেলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হওয়ার পর শনিবার ব্রিটেন পৌঁছান তিনি। সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকে ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কাঙ্ক্ষিত সমাদর না পেলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাদরে গ্রহণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন ভঙ্গুর সম্পর্কের মধ্যেই ইউক্রেনের পাশে দাঁড়ালো যুক্তরাজ্য। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করতে রবিবার ইউরোপীয় নেতারা এক সম্মেলনে মিলিত হবেন। এ উদ্দেশ্যেই লন্ডনে যান জেলেনস্কি। স্থানীয় সময় শনিবার লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছালে জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানান স্টারমার। এরপর বৈঠক করেন দুই নেতা। বৈঠকে ইউক্রেনের স্থায়ী শান্তি নিশ্চিতে একযোগে কাজ করারও আহ্বান জানান স্টারমার। প্রতিশ্রুতি দেন জেলেনস্কির পাশে থাকার। এ সময় প্রায় 3 বিলিয়ন ঋণের সামরিক সহায়তা দিতে চুক্তিতে সই করেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রাচেল রিভস। যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দেন স্টারমার। এ সময় জেলেনস্কি যুক্তরাজ্য ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এমন অংশীদার ও বন্ধু পেয়ে গর্বিত বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধের একেবারে শুরু থেকে যুক্তরাজ্য ইউক্রেনের পাশে ছিল, আছে। এত বড় সমর্থন জোগানোর জন্য আমরা যুক্তরাজ্যের নাগরিকদের ধন্যবাদ জানাতে চাই। এদিকে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার পর জেলেনস্কি ও ইউক্রেনের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন অধিকাংশ ইউরোপীয় নেতা। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।
জেলেনস্কিকে পেটাননি ট্রাম্প, এটাই বিস্ময়ের। বৈঠকে জেলেনস্কি যে পরিমাণ ঔদ্ধত্য প্রদর্শন করেছেন তাতে তার গায়ে হাত তোলা থেকে বিরত থেকে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এমন মন্তব্য করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির পথে হাঁটছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। যে হাত তাকে খাবার দেয় সেই হাতে কামড় দিতে উদ্যত হয়েছিলেন জেলেনস্কি। টেলিগ্রাম পোস্টে এই প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, জেলেনস্কি এ পর্যন্ত যত মিথ্যে বলেছেন সেসবের মধ্যে সবচেয়ে বড় মিথ্যে ছিল 2022 সালে যুদ্ধ শুরুর সময় কিয়েভ একা ছিল এবং কেউ তার পাশে ছিল না। জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির পথে হাঁটছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। বৈঠক শেষে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র যুক্ত থাকলে প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হন বলে আমি নিশ্চিত। বৈঠকে জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি চাইলেও পুতিনের সঙ্গে কোনো আপোষে যেতে চান না তিনি। পুতিনের নাম উল্লেখ করে তাকে খুনি হিসেবে আখ্যা দেন জেলেনস্কি। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেও সমালোচনা করেন জেলেনস্কি। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল দুই রাষ্ট্রনেতার মধ্যে চুক্তি সইয়ের কথা ছিল। তবে চুক্তি সই হওয়ার আগেই জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলা হয়। নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করার কথা জানায় হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর দেশটির সঙ্গে নিজের সম্পর্ক ঝালাই করে নেওয়ার আশা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 37 জন, আহত হয়েছেন আরও 39 জন। স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির পশ্চিম পোটোসি অঞ্চলে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, উইউনি ও কোচানি শহরের মধ্যবর্তী সড়কে দুই বাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 37 জনের। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় প্রাণে বেঁচে গেছেন বাস দুটির চালক। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানায় স্থানীয় পুলিশ। জীবন সুন্দর, জীবন মানেই বেঁচে থাকার আনন্দ। তবে সেই জীবনের বেশিরভাগ সময় যদি কেটে যায় কারাগারে, তাহলে সেই জীবনের কি অর্থ থাকে? এমনই এক কারাবন্দী জীবন পার করেছেন ফিলিস্তিনি নাগরিক নায়েল বারগুতি, যার টানা 34টি বছর কেটেছে ইসরায়েলি কারাগারে। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়ে প্রিয়তমা স্ত্রীর জন্য দ্বিতীয়বার পাঠিয়েছেন বিয়ের আংটি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় জেলে কাটানো ব্যক্তি ফিলিস্তিনি নাগরিক নায়েল বারগুতি, যার জীবনের বেশিরভাগ সময় কেটেছে বন্দি চার দেয়ালে। ৪৫ বছর থেকেছেন ইসরায়েলি কারাগারে। এর মধ্যে টানা ৩৪ বছর ছিল জেল জীবন। আর এজন্য বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ হিসেবে ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে তার নাম। নায়েল বারগুতি ১৯৫৭ সালের ২৩ অক্টোবর জন্মগ্রহণ করেন রামাল্লার উত্তরে ফিলিস্তিনি গ্রাম কোবারে। ফিলিস্তিনে ব্রিটিশ ও ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়া ঐতিহ্যবাহী একটি পরিবারে জন্ম তার। তবে বারগুতির বাবাও ব্রিটিশ বাহিনীর হাতে আটক হয়েছিলেন। অবশেষে তার মুক্তি মিলেছে। বয়সের ভার আর দুঃসহ কারাজীবনে অনেকটাই দুর্বল হয়ে পড়া নায়েলকে বৃহস্পতিবার মুক্তি দেয় ইসরায়েল কর্তৃপক্ষ। মুক্তির পর মিশরে পৌঁছেছেন তিনি। আর এই মুক্তির সাথে জড়িয়ে আছে কত শত আনন্দ আর প্রিয়জনের অশ্রু। তবে আলোচিত এই ফিলিস্তিনি ঘটিয়েছেন এক অবাক কাণ্ড। বন্দি জীবন থেকে মুক্তি পেয়েই প্রাণপ্রিয় স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ের জন্য পাঠিয়েছেন আংটি। তাতে খোদাই করা আছে দুজনের নামও। ও আমার জন্য আবারও বিয়ের আংটি পাঠিয়েছে। আমাদের বিয়ের সময় যে আংটি ওর হাতে ছিল সেটা কারা কর্তৃপক্ষ কেড়ে নিয়েছিল। নায়েল বেঁচে আছে, এটা আমার জন্য খুবই খুশির খবর। এই আংটি আমাদের ভালোবাসার প্রতীক। নায়েল বারগুতির স্ত্রী ইমান নাফি আংটি হাতে পেয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। বলেন, এটা আমাদের ভালোবাসার প্রতীক। এত বছর পরও স্বামীর অপেক্ষায় ঘর সাজিয়ে নতুন পোশাক পরে আছেন নাফি। এ যুগে এমন ভালোবাসা চোখে পড়ার মতো। বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে এই আবেগ, প্রেম আর ভালোবাসার গল্প। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। রমজানের প্রথম দিনেই কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে আছেন সহকর্মী ইউসুফ রানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, কি নিয়ে আজকের এই অভিযান, বিস্তারিত জানাবেন?
সামিয়া, আপনি যেমনটি বলছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রমজানের জন্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকে, এই জন্য আজকে এখানে একটি অভিযান পরিচালনা করছে। এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে প্রথমে তারা একটি ফলের দোকানে গিয়েছিলেন, সেখান থেকে এখন নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো আছে সেই বাজারে এখন তারা প্রবেশ করেছেন এবং কেবলই অভিযানটি শুরু হলো, ফলে আমরা এখনও বলতে পারছি না যে কি ধরনের তথ্য উপাত্ত তারা পেয়েছে এবং সেগুলো থেকে কি ধরনের ব্যবস্থা তারা নেবে। তবে আমরা বাজার অবজারভেশনে যেটি দেখেছি যে বাজারে এখনও সয়াবিন তেলের তীব্র সংকট, অর্থাৎ সয়াবিন তেল যে পরিমাণ পাওয়ার কথা বাজারে তার থেকে অর্ধেকেরও কম নেই, ফলে ক্রেতারা কিন্তু বারবারই ঘুরে যাচ্ছেন এই সয়াবিন তেলের জন্য এবং বিক্রেতারা আমাদেরকে যেটি বলছেন যে সয়াবিন তেলের ক্রেতা যারা আসছেন তাদেরকে তারা সয়াবিন তেল দিতে না পারার কারণে কিন্তু অন্য পণ্য বিক্রি করতেও সমস্যা হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বৈঠকে কিন্তু মিল মালিকরা কথা দিয়েছিলেন বা প্রতিশ্রুতি করেছিলেন যে তারা 27 তারিখের মধ্যে বাজারে সয়াবিন তেল দিয়ে দিবে এবং এরপর থেকে বাজারে কোনো সংকট থাকবে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে সেই দিনের বৈঠকে কিন্তু আড়তদার এবং অন্যান্য ব্যবসায়ীরাও ছিলেন, খুচরা ব্যবসায়ীরা ছিলেন। তাদের এই আশ্বাসের ভিত্তিতে কিন্তু তখন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেছিলেন যে 27 তারিখের পর থেকে কোনো সংকট বাজারে হবে না, কিন্তু সেই 27 তারিখ পেরিয়ে কিন্তু এখন পর্যন্ত সেই সংকট কিন্তু আছে। আমরা এখানে আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নিজেই কিন্তু অভিযান পরিচালনা করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব মহাপরিচালক মহোদয়ের সাথে। স্যার আমরা একটু ডিবিসি নিউজে লাইভে আছি, আপনি তো অভিযান পরিচালনা করছেন। আজকের অভিযানটা কি নিয়ে? মাত্রই তো শুরু করলেন, সেটা হয়তো বলতে পারবেন না, কিন্তু কি নিয়ে অভিযানটা সেটা যদি আমাদের মানে ভোগ্যপণ্য নিয়ে অভিযান, সকল ধরনের ভোগ্যপণ্য নিয়ে অভিযান এবং পার্টিকুলারলি অন্যান্য যে ভোগ্যপণ্য এবং রোজার মধ্যে যেটা চাহিদা মানুষের, সেগুলা এখন আমরা যেটা জেনেছি বাজার থেকে, সেগুলার বিষয়ে মানুষের কোনো অভিযোগ নাই। তেমন অভিযোগ হচ্ছে এখন তেল পাচ্ছে না, এই কারণে সয়াবিন তেল নিয়ে পার্টিকুলার এটাকে কেন্দ্র করে অভিযান আমরা পরিচালনা করছি এবং এই দোকানদারদের দেখছি এখানেও কিছু কিছু ব্যত্যয় আছে। যেমন আপনি দেখেন এই স্টারশিপ, এটা হলো সয়াবিন, এটা সয়াবিন, ওটা কি পিওরটা কি? তাইলে আপনি সয়াবিনটা সামনে রাখেন নাই কেন বলেন তো? না, যেটা আছে এটা পেছনে কেন রাখছেন? এইটা তাহলে আপনি এইটাকে পেছনে রেখে আপনি এই যে মিডিয়ার সামনে, আমার কথা শুনেন, পেছনে রেখে আপনি প্রমাণ করতে চাইলেন যে আপনার কাছে তেল নাই, এটাও ঠিক না, এটা ঠিক না। বাজারে তেল নাই কিন্তু আপনার কাছে এটা আছে, এটাও আবার পেছনে লুকায় রাখছেন। এখন আপনিও কিছুটা দোষী, এগুলো করবেন না। জি, এটা করবেন না, যা আছে বিক্রি করার পরে বলবেন, কিন্তু লুকায় রাখবেন না। সমাধানের জন্য কি করবেন তাহলে? সমাধানের জন্য আমরা কোন বিষয়টা বলেন? সংকটটা এখনো আছে, যেটা 27 তারিখের মধ্যে মানে অ্যাভেলেবল হবে বলে আপনাকে কথা দিয়েছিলেন মালিকরা। সেটা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা, তাদের কথা না রাখার ব্যবস্থা বা তারা কেন পাচ্ছে না তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামিয়া, আপনি শুনছিলেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এখানে আছেন। 27 তারিখের মধ্যে তেলের যে সংকট কাটবে সেটি কিন্তু কথা দিয়েছিল মিল মালিকরা, কিন্তু সেটি এখনো হয়নি। তিনি সেই অনুযায়ী তদন্ত করে মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সামিয়া, এই ছিল এখানকার সর্বশেষ খবর। নিশ্চয়ই ইউসুফ, আমরা পরবর্তীতে আরও তথ্য আপনার মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা এনসিএ এমন এক জায়গা যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে পুরো পাকিস্তানের ক্রিকেট। বাবর রিজওয়ান থেকে শুরু করে বিভিন্ন বয়স ভিত্তিক ক্ষুদে ক্রিকেটার নিজেদের ঝালিয়ে নিতে সবাই ছুটে যান এই এক জায়গাতেই। সেই একাডেমির ভেতর আছে ক্রিকেট মিউজিয়ামও। পাকিস্তানের লাহোর থেকে সহকর্মী শেখ আশিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামের ঠিক পাশেই পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমি, যে জায়গাটা মূলত পাকিস্তান ক্রিকেটের আতুর ঘর। ক্ষুদে ক্রিকেটার থেকে শুরু করে বয়স ভিত্তিক কিংবা একেবারে সিনিয়র লেভেল
সবাই এখানে প্রশিক্ষণ নেন, বেড়ে ওঠেন এবং সকল সুযোগ সুবিধা ভোগ করে আসলে নিজেদেরকে পরিপূর্ণ ক্রিকেটার রূপে গড়ে তোলেন। পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট একাডেমির বাহ্যিক সৌন্দর্য দেখলেই কল্পনা করা যায় কতখানি নান্দনিক হতে পারে। জিম নেট কিংবা ডাইনিং কোন ধরনের সুবিধা নেই এখানে? আমাদের পরবর্তী গন্তব্য প্লেয়ার্স ব্লক, যে ভবনের প্রতিটা ইটের সাথেই মেখে আছে ইতিহাস। পাকিস্তানের এই একাডেমির আবহ যে কাউকেই বাধ্য করবে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি করতে, আর ক্রিকেট প্রেমীদের করে তুলবে নস্টালজিক। নান্দনিক একাডেমির যেদিকেই যাবেন বিস্ময় জন্ম নেবে। এখানে আসলে বারবার মনে হবে আগে কেন এলাম না ক্রিকেট রূপকথার এই স্বপ্নপুরীতে। পাকিস্তানের ক্রিকেট মিউজিয়াম, একটা কক্ষে সংরক্ষিত আছে পাকিস্তান ক্রিকেটের সকল ইতিহাস। আজকে আমরা সেগুলো দেখার চেষ্টা করব। একটা কক্ষেই পুরো পাকিস্তান ক্রিকেটের ইতিহাস চিন্তা করা যায়। মঈন খানের গ্লাভস, ড্যানিস লিলির সোয়েটার, কিংবা পাকিস্তান ক্রিকেটের শুরু থেকে এখন পর্যন্ত ছোট বড় সব অর্জনই সংরক্ষণ করা হয়েছে লাহোরের ক্রিকেট মিউজিয়ামে। পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ ট্রফি 1992-তে, সেই ট্রফি আমার ঠিক পেছনে রয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে, পিসিবির ক্রিকেট মিউজিয়ামে। একমাত্র ওয়ানডে বিশ্বকাপ ট্রফির পাশেই ঠাঁই পেয়েছে 2009 সালে শ্রীলঙ্কাকে হারিয়ে জেতা টি-20 বিশ্বকাপের শিরোপাটাও। পাকিস্তান ক্রিকেটের ইতিহাস কতটা সমৃদ্ধ এই একটা কক্ষে আসলে বোঝা যায়, কিন্তু খানিকটা আফসোসও হয়। বাংলাদেশের ক্রিকেট কাঠামো আর অর্জনের সাথে মেলাতে গেলেই হতাশার মহাসমুদ্রে পড়তে হয় একজন লাল সবুজের ক্রিকেট প্রেমীকে। শেখ আশিক, ডিবিসি নিউজ, লাহোর, পাকিস্তান। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।